ইশাক কি করছে বাংলাদেশে গিয়া বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের এই ডিক্রিকে ডিসওবে কইরা সে বলছে যে আমার মেয়র হওয়া লাগবে। সে অবৈধভাবে মেয়রের শপথ নেয়, রাস্তাঘাটে চাঁদাবাজদের নিয়ে নামে, যে চাঁদাবাজদের নিয়ে পুলিশে ঘুষ দিয়া এই ইশাক ভিডিও বানাইছে। হাসিনার সহায়তায়, হাসিনা পুলিশের সহায়তায়, আওয়ামী লীগের সহায়তায়, ছাত্রলীগের সহায়তায় ইশাক এই কাজগুলো করছে। আজকে ইশাকের পাশে যত লোকজন থাকে আপনারা চেক করে দেখেন, ইশাকের পাশে যত লোকজন আছে সব হচ্ছে হাজী সেলিমের গুন্ডা পান্ডা, কিলার, সিরিয়াল কিলার, এরা চাঁদাবাজ, খুনি, ধর্ষণকারী, এরা ইশাকের পাশে। আপনারা এখন চিন্তা করেন, তাইলে ঢাকা নিয়ন্ত্রণ বিএনপি যাদেরকে দিয়ে করত, আরেকজন আছে হাব্বা সালাম, এরশাদের পাচাটা বান্দর সালাম, যারে মোহাম্মদ সালাম উপদেষ্টা, মেতায় স্টেজে উঠলে ইদানিং আবার হে মেতায়, বিভিন্ন জায়গায় মেতায়, হাম্বা হাম্বা ডাক দেয়, অর্থাৎ হ্যার দিকে কেউ তাকায় না। কারণ মির্জা আব্বাস আর সাদেক হোসেন খোকা এই মোহাম্মদ সালামরে বানায় রাখছিল মিনিমি। আরে বেটা তুই ছোট, তুই দূরে থাক, তুই এরশাদের চামচা, তুই দূরে থাক। তবে সালাম রাজনীতি বুঝে। কেমনে রাজনীতি বুঝে? যেই আন্দোলন পিকে যায় সালাম দৌড়াইয়া আমেরিকায় চলে আসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্য ধর্মাবলম্বী ভাই ও বোনেরা, আপনাদের প্রতি রইল আমার দেশপ্রেমের শুভেচ্ছা, আন্তরিকতা ও ভালোবাসা। হোপফুলি আপনারা সবাই ভালো আছেন। দর্শকবৃন্দ, আজকের কয়েকটি বিষয় নিয়ে আমি কথা বলতে চাচ্ছি। আমরা যেই বিষয়গুলো প্রতিদিন আমাদের আলোচনায় থাকা উচিত, এই আলোচনাগুলো করতে করতে, সমালোচনাগুলো করতে করতে, গঠনমূলক আলোচনার মাধ্যমে আমাদের দেশটা একটা সঠিক রাস্তায় আসবে। এই আলোচনাগুলো বাদ দিয়ে দেখা যায় আমাদের দেশের বিভিন্ন লোকজনরা যারা রাজনীতিতে ব্যস্ত, যারা বিভিন্ন কাজে ব্যস্ত, তাদের এক একজনের এক একটা ব্যস্ততা আছে। কিন্তু একটা বিষয় যদি কথা বলেন যে বাংলাদেশকে গড়ার কাজে সত্যিকার অর্থে কে কে ব্যস্ত, আমি একটা ব্যস্ততার লিস্ট বানিয়েছি, আপনারা শুনলে একটু অবাক হবেন। আজকের আমার টকিং পয়েন্টের ভিতরে আমি অ্যাড করেছি জেনারেল ওয়াকারুজ্জামান, সে ষড়যন্ত্রে ব্যস্ত। অর্থাৎ ভারতের কল্যাণ বাংলাদেশে আনার জন্য বাংলাদেশে এই গত 54 বছরের জগা খিচুড়িকে আরো জগা খিচুড়ি বানিয়ে বাংলাদেশকে জাহান্নাম বানানোর ষড়যন্ত্রে ব্যস্ত। এবং এই ষড়যন্ত্র না করলে জেনারেল ওয়াকারুজ্জামান তার পাতলুন ঠিক রাখতে পারবে না, এর জন্য সে ষড়যন্ত্রে ব্যস্ত। জেনারেল ওয়াকারুজ্জামান যদি এই ষড়যন্ত্রে ব্যস্ত না থাকে, তাহলে নারায়ণ চন্দ্র পালের বংশধর হাসিনা মাগির বংশধরকেও সে রক্ষা করতে পারবে না, সেই জন্যই ষড়যন্ত্রে ব্যস্ত। জেনারেল ওয়াকারুজ্জামান যদি ষড়যন্ত্রে ব্যস্ত না হয়, তাইলে তল্পি বাহক ভারতীয় কুত্তা তাদের অস্তিত্ব, তাদের কল্যাণ বাংলাদেশে রক্ষা করতে পারবে না, যে জন্য জেনারেল ওয়াকারুজ্জামান সেই ষড়যন্ত্রে ব্যস্ত। এবং এই ষড়যন্ত্র থেকে সে কাউকে ছাড় দিচ্ছে না। ডিজিএফআই কে ব্যবহার করছে, এনএসআই কে ব্যবহার করছে, সিআইডি কে ব্যবহার করছে, এসবি কে ব্যবহার করছে, রাজনৈতিক দলকে ব্যবহার করছে, কলেজের প্রফেসরদেরকে ব্যবহার করছে, তথাকথিত বুদ্ধিজীবীদেরকে ব্যবহার করছে তার ষড়যন্ত্রের অংশ হিসাবে। অর্থাৎ জেনারেল ওয়াকার দেশের প্রত্যেকটা ক্ষেত্রে ষড়যন্ত্র কাহাকে বলে, মসজিদে মসজিদে, মন্দিরে মন্দিরে, রাজনৈতিক দলে, সংগঠনে, প্রত্যেকটা জায়গায় সে ষড়যন্ত্রের বীজ ঢুকিয়ে দিচ্ছে। জেনারেল ওয়াকারটা ষড়যন্ত্রে ব্যস্ত। জেনারেল ওয়াকারটা ষড়যন্ত্রে এতটাই ব্যস্ত, সে চেষ্টা করেছে বাংলাদেশ সেনাবাহিনীর মতো একটা পবিত্র সংগঠনকে ষড়যন্ত্রের পার্ট বানাতে, ষড়যন্ত্রের অংশ বানাতে। আজকে আর্মড ফোর্সেস সার্ভিসেস দে বিকাম পার্ট অফ দ্য কনস্পিরেসি এগেইনস্ট বাংলাদেশ। তারা সেই ষড়যন্ত্রে ব্যস্ত। জেনারেল ওয়াকারের ষড়যন্ত্র এই জন্য শেষই হয় না, সে একের পর এক ষড়যন্ত্র করছে। এবং এই ষড়যন্ত্রে যোগ দিচ্ছে টিচাররা, ষড়যন্ত্রে যোগ দিচ্ছে মাওলানারা, ষড়যন্ত্রে যোগ দিচ্ছে রাজনৈতিক দল, ষড়যন্ত্রে যোগ দিচ্ছে গার্মেন্ট শ্রমিক, ষড়যন্ত্রে যোগ দিচ্ছে বুদ্ধিজীবী, ষড়যন্ত্রে যোগ দিচ্ছে সিনেমার নায়ক নায়িকারা, টেলিভিশনের নায়ক নায়িকারা। এই ষড়যন্ত্রের পার্ট।
আপনারা যদি মনে করেন সে ষড়যন্ত্র করে না, খুঁজে দেখেন জেনারেল ওয়াকার কোন ষড়যন্ত্রে নাই। আজকের বাংলাদেশে রাস্তায় যদি চাঁদাবাজি হয়, এখানেরও ষড়যন্ত্রের সাথে ওয়াকারুজ্জামান জড়িত। কিভাবে জড়িত আপনারা চিন্তা করে দেখেন। রাস্তায় যারা চাঁদাবাজি করে, বকরা খায়, তাদের দায়িত্ব দেয়া হয়েছে ডিজিএফআই থ্রোতে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তোমরা তৈরি করো, তোমাদেরকে আমরা ধরবো না। বাংলাদেশ আর্মির মেস্টাইসি পাওয়ার নিয়ে তারা যদি বলে বাংলাদেশের কোথাও আমরা চাঁদাবাজি করতে দেব না, বাংলাদেশকে নিয়ে কোথাও আমরা ষড়যন্ত্র করতে দেব না, আপনারা কি মনে করেন কোথায় কোথায় শাহবাগে চিল্লাচিল্লি শুরু হয়? আপনার কি মনে হয় রাস্তাঘাটে চাঁদাবাজি শুরু হয়, রাস্তায় ধরে টোল আদায় করে? আপনার কি মনে হয় এখানে সেখানে হঠাৎ করে আগুন লাগে, এখানে সেখানে নুরুল হকের মতো লোকজনদেরকে জুতা পেটা করে? এগুলা কে করায়? জেনারেল ওয়াকারুজ্জামান ষড়যন্ত্রের পার্ট। তাহলে আমি যদি নির্দ্বিধায় বলি ওয়াকারুজ্জামান ব্যস্ত ষড়যন্ত্র নিয়ে, তাহলে বিএনপি ব্যস্ত কি নিয়ে? বিএনপি ব্যস্ত দখল নিয়ে। এখন বলবেন বিএনপির দখলকে আমি কিভাবে ব্যাখ্যা করব? বিএনপির ইমিডিয়েট বেনিফিট হলো দখল, বাস স্টেশন দখল, টেন্ডারবাজি দখল, অফিস আদালতের চাঁদাবাজি, কাজ দেওয়া নেওয়া, বিভিন্ন নিয়া তদবির নিয়া, এগুলা নিয়ে তারা ব্যস্ত। মুক্তিযোদ্ধা সংসদের দায়িত্ব নিয়ে ব্যস্ত। বিভিন্ন সংগঠনের বাংলাদেশের এমন কোন জায়গা নাই খাওয়ার যে ডাক উঠে, খেয়ার ওই যে নৌকা নদী পার করে দেয়, ওই খেওয়া নৌকার মাঝি, ওইখানেও তো ডাক আসে, ওই ডাকের মধ্যেও বিএনপির দখল দরকার। সায়দাবাদ বলেন আর চিটাগং এর বাস স্টপেজ বলেন আর খুলনার কোন খালিশপুরের কোন একটা টেন্ডারবাজি বলেন, প্রত্যেকটা জায়গায় রন্ধ্রে রন্ধ্রে বিএনপি দখলে ব্যস্ত। এখন এটা হচ্ছে তাদের ইমিডিয়েট টার্গেট। তাদের লং টার্ম টার্গেট কোনটা? তাড়াতাড়ি নির্বাচন দাও এবং ক্ষমতা। এবং তারা আপনাদের কাছ থেকে সাহায্য পাচ্ছে। জেনারেল ওয়াকারুজ্জামানের পার্ট হয়ে গেছে। বিএনপি বিকাম দ্য পার্ট অফ দ্য কনস্পাইরেসি অফ জেনারেল ওয়াকার এবং র। তারা বলছে বিএনপি এখন পার্ট অফ র, বিএনপি become part of Indian interest, BNP become part of Aওয়ামী লীগ, BNP become part of General Wakaruজ্জামান's jigs and puzzle, দাবা খেলা। জেনারেল ওয়াকারুজ্জামান তাদেরকে এমন ভাবে গুটিতে বসিয়েছে, বিএনপি তাদের ক্রীড়ানক হয়। আপনাদেরকে ঠান্ডা মাথায় একটা কথা বলি, হাসিনা যখন দেখেছে তার দল ভারী করতে পারছে না, হাসিনা তখন কি করেছে? তাহাজ্জুদ নামাজের একটা ছবি তুইলা হাতে তসবিহ নিয়া মাথায় একটু হিজাব পইরা তার বিটিভিতে এবং বিভিন্ন টিভিতে বিভিন্ন সাংবাদিকদের মাধ্যমে এই ছবিটা ছড়াইয়া দিছে। কে? হাসিনা তাহাজ্জুদ পড়ে, হাসিনা পীর আউলিয়ার বংশধর, হাসিনা আউয়াল দরবেশের বংশধর, হাসিনা আওয়ামী লীগের নেত্রী না, হাসিনা হচ্ছে মানবতার মা। আপনাদের খেয়াল আছে না যে হাসিনা নামাজ টামাজ তো দূরে রাখ, গভীর রাতে ঘুম ভাঙ্গার পরে, ঘুমে বিছানায় যাওয়ার পরে মনে হয়েছে অমুক জায়গায় একটা ডাকাতি কইরা জঙ্গি তৎপরতা বানানো যায়, সাথে সাথে সে মনিরুল রে কল করেছে, বিপ্লব সাহারে কল করেছে, হাবিব রে কল করেছে, হামিদ রে কল করেছে, যাও ওখানে গিয়ে ষড়যন্ত্র কইরা মোল্লাদের খুন কইরা ওখানে জঙ্গি তৎপরতা বানাইয়া দাও। হাসিনা এটা বানাইছে। যখন তারা কল করে বলছে আফা কাজ হয়ে গেছে, হাসিনা কইছে তসবিহ লইয়া আলহামদুলিল্লাহ আমার একটা ছবি তো, আমি ভাত দেখাই যে আমি নফল পড়ি। ওই ছবিটা আবার পেপারে প্রকাশ করত। ইদানিং আপনারা খেয়াল করছেন কিনা জানি না, বিএনপির যে শাওয়া আছে, শাওয়া তার নামাজের কাপড়ে বৈশা একটা ছবি তুইলা ওইটা আবার সোশ্যাল মিডিয়া দিছে যে উনি আলাপ আলোচনার মাধ্যমে উনি নামাজ পড়তে দাঁড়ায় গেছে। আপনারা খেয়াল করে দেখছেন? আপনারা খেয়াল করে দেখছেন ইদানিং সামাজিক মিডিয়ায় শাওয়ার নামাজ পড়ার ছবি দেওয়া শুরু হয়ে গেছে। এই শাওয়া 9 বছর মেঘালয়ের শিলংয়ে ছিল, এসালম গ্রুপের মোটেলে থাইকা জীবন কাটাইছে, ওইখানে নামাজ পড়ার একটা ছবি কিন্তু আপনারা কেউ দেখেন নাই। শাওয়ার কোন ছবি দেখছেন যে সে নামাজ পড়তেছে? আপনারা দেখি শিলংয়ের
ওই চেয়ারে বৈশা লোকজনদের সাথে কথা কইতেছে, পায়ের উপরে পা উঠাইয়া কথাবার্তা কইতেছে, চিল্লাচিল্লি করতেছে। এতদিন শাওয়ার কোন ছবি, নামাজ পড়া, তাসবিহ পড়া, আল্লাহ আল্লাহ করা কোন জায়গায় কিছু দেখেছেন? দেখেন না। কিন্তু ইদানিং হঠাৎ করে হাসিনার ছবি পাশাপাশি শাওয়ার ছবি দেখবেন। শাওয়া এখন ছবি দেওয়া শুরু করছে যে শাওয়া এখন নামাজ পড়ায় ব্যস্ত, শাওয়া এখন ধর্মের রাজনীতি করবে, শাওয়া এখন বিএনপির মুখপাত্র, শাওয়া বিএনপি মানি শাওয়া। অর্থাৎ শাওয়ার বাইরে বিএনপির আর কোন নেতা নাই। বিএনপি হচ্ছে শাওয়া নির্ভর। এখন এই শাওয়ার নির্ভর যদি বিএনপি হয় তাহলে শাওয়ার তো নামাজ পড়তে হবে। শাওয়ার তো নামাজের মধ্যে ছবি তুলা সোশ্যাল মিডিয়ায় দেওয়া লাগবে যে শাওয়া খুব ইবাদতি। শাওয়া হচ্ছে ফরিদউদ্দিন, শাওয়া হচ্ছে ফরিদউদ্দিন আল মাসুদ। কিন্তু কেউ কি বলছে এই শাওয়া বর্তমানে গোপনে গোপনে তদবির করছে ভারতীয় হাই কমিশনের তত্ত্বাবধানে প্রদীপকে, যদি প্রদীপের জানটা যেন বাঁচানো যায়। আপনারা কি জানেন এটা? আপনারা কি জানেন সালাউদ্দিন আহমেদ এই মুহূর্তে প্রদীপের জান বাঁচানোর জন্য, অসি প্রদীপ, যে প্রদীপ এতগুলো মামলা করেছে, এতগুলো খুন করেছে, এতগুলো দুর্নীতি করেছে, এতগুলো জীবন ধ্বংস করেছে, বাংলাদেশের অস্তিত্বকে ধ্বংস করার পায়তারা করেছে ভারতীয় হাই কমিশনের নির্দেশে। এখন এই শাওয়া একদিকে ডক্টর ইউনূসের সাথে নির্বাচন দিয়ে দেন দরবার করে, অন্যদিকে প্রদীপের জীবন বাঁচানোর জন্য তলে তলে সে কাজ করে। আপনারা কি এটা জানেন? প্রদীপের জান বাঁচানোর জন্য এস আলমের কাছ থেকে পয়সা নিয়েছে, প্রণয় ভার্মার কাছ থেকে আলাপ আলোচনা করেছে। একটা কথা আপনারা মনে রেখেন, শাওয়া প্রমিস করেছে বিএনপি সরকার গঠন করলে প্রদীপের মৃত্যুদণ্ড টন্ড এগুলো কিছু হবে না। আপনারা কি জানেন শাওয়া এখন কোথায় ব্যস্ত? শাওয়ার আলোচনা। তাইলে এখন আমরা কি বলবো? বিএনপি হচ্ছে দখলে ব্যস্ত। বাংলাদেশের প্রতিটা কোনায় কোনায় যেখানে যত প্রকার কন্ট্রাক্ট আছে, টেন্ডারবাজি আছে, দখল আছে, এই দখলে ব্যস্ত। এবং লং টার্ম গোল তাড়াতাড়ি যাতে নির্বাচনটা দিয়ে ক্ষমতায় যদি যাওয়া যায়, হাসিনার বিচারও হবে না, আওয়ামী লীগেরও বিচার হবে না, জুলাই আগস্ট গণহত্যার বিচার হবে না, বিডিআর বিচার হবে না। এটা ব্যস্ত বিএনপি। এই মুহূর্তে বিএনপির অন্য কোন নেতা আপনাদের চোখে পড়বে না। গোরখদক আব্বাস সে চিন্তা করে, এখন আমি বক্তব্য দিয়া এমনি শাহজাহানপুরের অর্ধেক মালিকের মালিক বইলা মালিকানা দাবি কইরা আমি তো নিজের গুয়ের মধ্যে ডুবাইয়া দিছি। নিজের নাম মির্জাও না, নিজের মির্জা লাগাইছে। ওর নাম আসিল, যখন কিশোরগঞ্জ থেকে ওর বাবা মা ওরে ঢাকায় আনছে তখন ওর নাম আসিল আব্বাস আলী। আব্বাস আলী থেকে তার নাম গেছে আব্বাস আহমেদ। এরপরে আব্বাস আলী কেমনে? আপনারা আমার কথা বিশ্বাস করেন না, এবার আমার কথা শুনেন। ফালুর পুরো নাম কি? মোসাদ্দেক আলী। আর ওর মোসাদ্দেক আলীর ফালুর ছোট ভাইয়ের নাম কি? নূর আলী। ওর নাম ছিল আব্বাস আলী। মোসাদ্দেক আলী, নূর আলী, আব্বাস আলী। এখন ওই যে বসুন্ধরার বেশ্যা আছে না শাহ আলম, হ্যাঁ নাম আসলে শাহ আলম। শাহ আলমের থেকে যোগ হয়েছে। শাহ আলম একটু যখন জাতি উঠছে জমি দখল কইরা শাহ আলমের নাম অন্য কিছু হয়ে গেছে গা। কি নাম হয়েছে শাহ আলমের? শাহ আলমের নাম হয়েছে আকবর। তার নাম হয়েছে আকবর। নামটা কোথা থেকে আসছে আপনারা কি জানেন? ওর জন্ম তারিখ, জন্মের ওর জন্ম তারিখ যেটা, ওটা কিন্তু ওর জন্ম তারিখ না। ওই ডেটে সে জন্মায় না, ও জানেও না ওর জন্ম তারিখ কবে। ওর যখন টাকা পয়সা হয়েছে লোকজনরে কইছে আমি সম্রাট আকবর হব, ওইখান থেকে জোগাড় করছে আকবর। আমি আপনাদেরকে ঠান্ডা মাথায় একটা কথা বলি, 80-র দশকেও ওর নাম আহমেদ আকবর সোবাহান ছিল না। 70-এর দশকে ছিল না আহমেদ আকবর সোবাহান, 80-র দশকে ছিল না আহমেদ আকবর সোবাহান, 90-এর দশকে ছিল না আহমেদ আকবর সোবাহান। 2000 সালের পরে এই ভূমিদস্যু ডাকাত শুয়োরের বাচ্চা নাম হইছে আহমেদ আকবর সোবাহান। শাহ আলম যদি কয় তাহলে তো এটা খয়রাতি হয়ে গেল গা। এই খয়রাতি, তার নাম হইছে কি? আহমেদ আকবর সোবাহান। গোরখদক আব্বাস
এর ভাইয়ের নাম ছিল মোসাদ্দেক আলী, মোসাদ্দেক আলীর ভাইয়ের নাম নূর আলী, নূর আলীর ভাইয়ের নাম হইছে আব্বাস আলী। এরা স্বাস্থ্য ভাই, আপন চাচাতো ভাই, নাম হইছে আব্বাস আলী। আব্বাস আলী কি করছে, ওর বাপ যখন পুরি ব্যস্ত কোন রকম লেখাপড়া করতো, তোর নামের মধ্যে লাগাই দিছে, খাইছে তো। এখন শুধু আব্বাস দিলে, আব্বাস আলী দিলে কেমন শোনা যায়, কেমন শোনা যায়? আপনারা কি জানেন কেন আব্বাস আলী থেকে পরিবর্তন করলো? এই আব্বাস আলী 88-89 সালে কয় যে আব্বাস আলী কইলে তো লোকজন আমারে জামাতের আমির মনে করবে, আব্বাস আলী খান, ও তাইলে আব্বাস আলী রাখা যাবে না, তাইলে নামটার পরিবর্তন দরকার। তখন হঠাৎ কইরা বলে যে ওকে, এবার তাইলে আমার নাম একটা আট উঠানো উচিত। শাহ আলমের কাছ থেকে, বসুন্ধরার এই ভূমিদস্য বিশ্বাস দালাল শাহ আলমের কাছ থেকে একটা উপদেশ নিয়ে নিছে। সেই উপদেশটা কি? উপদেশ একটা, উপদেশটা হলো ওর নামের পরিবর্তন দরকার। যোগ করবে তো করবে, মির্জা যোগ কইরা ফলাইতো, নাম রাখছে মির্জা। কিন্তু ওর নাম মির্জা যোগ করলে ওর বাপ যে দপ্তরিয়া ছিল, ওর দাদা যে গোর্খদোকা ছিল, ওর বাপ যে পুরি ব্যস্ত, এটা তো আর পরিবর্তন করা যাবে না। এটা পরিবর্তন করবে কেমনে? এটা পরিবর্তন না কইরা ও নিজের চিন্তা করছে, আমি সায়দাবাদের 5 টার্মিনালের ওইখানে, আমি ওইখানের দখল নেব, গাবতলির ওইখানে দখল নেব, যেখানে যেখানে মিউনিসিপাল কর্পোরেশন আছে প্রত্যেকটা জায়গা টেন্ডারবাজি, চান্দাবাজি, সাপ্লাইবাজি, যেখানে যা কিছু আছে। ও যখন স্কুলে লেখাপড়া করতো, 9-10-এ পড়তো, দেশের বানানো পিস্তল লইয়া কমলাপুর রেলওয়ে স্টেশনের ওভার ব্রিজের উপরে দাঁড়াইয়া পিস্তল ঠেকাইয়া, স্পেশালি ও কবে করতো জানেন? মাসের 30 তারিখ থেকে 28 থেকে 5 তারিখ পর্যন্ত, কারণ এর মধ্যে লোকজন বেতন পাইতো। বেতন পাইয়া যখন ওই কমলাপুর রেল স্টেশনের পাশ দিয়ে মানুষ যাইতো, ওইখান থেকে ধরে ধরে পয়সা খাইতো, পিস্তল ঠেকাইতো, ওইটা লইয়া যাইতো। ওর লগে কে কে এগুলা করছে? এই আব্বাসা করছে, আব্বাসার ভাই ফালু করছে, ফালুর ভাই নুরা করছে, ওর পরিবারের সবাই করছে। ওই এনে দাঁড়ায় দাঁড়াইয়া এই কাম করছে, এই কাম করে রেলের জায়গা দখল করছে, এই কাম করে। আপনারা কি জানেন কমলাপুর রেলওয়ে স্টেশনে একটা ওপেন প্রস্টিটিউশন রিং ছিল? ওই রিং চালাইছে আব্বাসের চান্দা দিয়া। এই কাম আব্বাস করছে, এই কাজ ফালু করছে। এখন দেখেন, আল্লাহ বলেছে যে শেষ জামানায় এরাই হবে সমাজের মাথা, এরাই হবে সমাজের, দেশের, এরা নেতৃস্থানীয় লোকজন হবে। পতিতার দালাল শাহ আলম, সে হইল আহমেদ আকবর সুবাহান, আর আরেক পতিতার দালাল গোর্খদক আব্বাস হয়ে গেছে মির্জা আব্বাস, এবং মির্জা আব্বাস হইয়া সে হইছে বিএনপির বিশাল নেতা। খালি কি নেতা হইছে, সাথে সাথে সে হইছে একটা ব্যাংকের চেয়ারম্যান, একটা ব্যাংকের মালিক। প্রতিদিন যার ইনকাম 2 থেকে 3 কোটি টাকা, এই মির্জা আব্বাস। আমি যার জন্য তাকে আর মির্জা আব্বাস ডাকি না, তাকে কন্টিনিউয়াসলি তার নাম হলো গোর্খদক আব্বাস। আর বেলি চৌধুরী, বাংলাদেশের 80 দশকের সবচেয়ে বড় বেশ্যা বেলি চৌধুরীর একেবারে সেম রক্তের তৈরি শাহ আলম, বসুন্ধরা শাহ আলম, যার নাম এখন আহমেদ আকবর সুবহান। হাওয়ার আমি বলছিলাম বিএনপি দখলে ব্যস্ত, বিএনপি দেশ গড়ায় ব্যস্ত না। বিএনপির এই শাহুয়া যখন বলে আমাদের নির্বাচন নিয়ে কথা বলবো, সংবিধানের 70 অনুচ্ছেদ নিয়ে কথা বলবো, ওইগুলা নিয়ে ব্যস্ত না। শাহুয়া ব্যস্ত একটা দিক দিয়া, বিএনপিকে কোনোভাবে আলাপ আলোচনায় রিলেভেন্ট রাখা। একজন লোক কথা বলবে এই শাহুয়াকে, ও শাহুয়া জানে কি, ও লেখাপড়া কি, ওর অস্তিত্ব কি, ওর ম্যানেজারিয়াল স্কিল কি, ওর কর্পোরেট এক্সপেরিয়েন্স কি, ওরে জিজ্ঞাসা করেন। ওর নাই, কিচ্ছু নাই। আজকে সে তাকে রিলেভেন্ট করার জন্য, সে তাকে আপনার আমার জীবনের পার্ট বানানোর জন্য, ধর্মকে ব্যবহার করার জন্য এই ল্যাঙ্গুয়েজ পড়া শাহুয়া এখন নামাজের ছবি তুইলা এখন ফেসবুকে দেয়, এই ল্যাঙ্গুয়েজের ছবি তুইলা সে এখন ইউটিউবে দেয়, এখন জনগণরা বুঝায় হাসিনার মতো সে তাহাজ্জুদ পড়ে, সে ক্ষমতা চায় না। এই হচ্ছে শাহুয়া। তাহলে বিএনপি কিসে ব্যস্ত? দখলে ব্যস্ত। এবং লং টার্ম গোল কি? ক্ষমতা দখল করা নির্বাচনের মাধ্যমে। এই জেনারেল ওয়াকারের মেইন টার্গেট কি?
নিজেকে যতদিন সম্ভব এক্সটেনশন নিয়ে সেনাপ্রধান হিসাবে থাকা, কারণ সে যদি সেনাপ্রধান হিসাবে না থাকে, আর যদি একজন দেশপ্রেমিক মানুষ সেনাপ্রধান হয়ে বসে, ওয়াকারুজ্জামান গ্রেফতার হবে, সেনাপ্রধান আজিজ গ্রেফতার হবে, সেনাপ্রধান শফি গ্রেফতার হবে, মইনিউ আহমেদের নামে আন্তর্জাতিক অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু হবে। আপনি কি জানেন জেনারেল ওয়াকার এই কাজগুলো করে? জেনারেল ওয়াকার তার পূর্ববর্তী যত সেনা প্রধান আছে তাদেরকে বলেছে, আমি ক্ষমতা ছেড়ে দিলে আপনাদের সবার বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু হবে। গত 16-17 বছরে যত সেনা প্রধান হয়েছে প্রত্যেকটা সেনাবাহিনীর প্রধান দেশ বিরোধী ষড়যন্ত্র ছিল। এখন যদি একজন দেশপ্রেমিক সেনা প্রধান, কোন দলীয় সেনা প্রধান না, সত্যিকারের দেশপ্রেমিক সেনা প্রধান যদি সেনা প্রধানের দায়িত্ব নেয় এবং ডক্টর খলিলুর রহমানকে যদি সত্যিকার অর্থে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়, তাহলে প্রথম বিডিআর পিলখানা মেসাকারের জন্য প্রথম একজন ব্যক্তি গ্রেফতার হবে, ওই ব্যক্তির নাম হবে ওয়াকারুজ্জামান। এখন ওয়াকারুজ্জামান সবাইকে বলছে, আজিজরে ফোন করে বলছে, স্যার আমি অ্যারেস্ট হলে কিন্তু আপনি অ্যারেস্ট হবেন। আবার আজিজের আগে মঈনরে ফোন করে, শফিরে ফোন করে কইছে, স্যার আপনিও কিন্তু গ্রেফতার হবেন। শফি, আজিজ, আব্দুল করিম ভুইয়া, তারপরে ওয়াকারুজ্জামান, মঈনুদ্দিন, এরা সবাই গ্রেফতার হবে। কারণ কি? এরা সবাই দেশদ্রোহিতা করেছে সেনা প্রধানের চেয়ারে বসে। এরা সবাই গ্রেফতার হবে এবং শুধু এরা গ্রেফতার হবে না, এদের সাথে গ্রেফতার হবে 35 থেকে 40 জন, 50 জন সিনিয়র অফিসার, যারা লেফটেন্যান্ট জেনারেল, যারা মেজর জেনারেল ছিল, যারা ষড়যন্ত্র ছিল, যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, ভারতকে বাংলাদেশে এস্টাবলিশ করেছে, ভারতের রকে প্রত্যেকটা জায়গায় রন্ধ্রে রন্ধ্রে ঢুকিয়েছে। এই রন্ধ্রে রন্ধ্রে ঢোকানোর পিছনে মইনিউ আহমেদ ছিল, আজিজ ছিল, শফি ছিল, ওয়াকারুজ্জামান আছে, জেনারেল মুজিব ছিল, আরো লোকজনরা ছিল, জেনারেল আকবর ছিল, জেনারেল শামস ছিল, আরো লোকজনরা ছিল যাদেরকে গ্রেফতার করবে। এখন জেনারেল ওয়াকার কি করে? প্রত্যেকটা লোককে ফোন করে বলে, আমি যদি যাই তোমরাও যাবা, আমাকে যদি গ্রেফতার করে তোমরাও গ্রেফতার হবা। আলটিমেটলি জেনারেল ওয়াকারের টার্গেট কি এই মুহূর্তে? কন্টিনিউয়াসলি ষড়যন্ত্র করে যতদিন আর্মি চিফের পজিশনটাকে নিয়ন্ত্রণে রাখা যায়, কারণ ওখান থেকে সরে গেলে ধস নামবে। অর্থাৎ জেনারেল ওয়াকারকে ওই চেয়ারে রেখে কেউ যদি বাংলাদেশের সংস্কার করতে চায়, দেশ করার সংবিধানকে পরিবর্তন করে দৌড়াইছে, তারপরেও ওই মিছিল মিটিং করছে, ওখানে লোক দিতে পারে নাই, তাদের প্যান্ডেল খালি ছিল। আপনারা দেখেন না তাদের প্যান্ডেল খালি, ওখানে লোকজন যায় না। আলটিমেটলি কি হয়েছে? তারা আবার ওখানে এই কাজটা করতে পারে নাই, এই বিরিয়ানি খাওয়াইয়া, কোক খাওয়াইয়া তাদেরকে ওইখানে নিতে পারে নাই। তো আপনাদেরও এক্ষেত্রে আপনাদেরকে বুঝতে হবে আলটিমেটলি যে জামাতের একটা আলটিমেট গোল থাকা উচিত যে আমি আমার জনপ্রিয়তা এক্ষেত্রে বাড়াবো, জনগণের কাছে অ্যাকসেপ্টেবিলিটি তারা আমরা তৈরি করব এবং এইভাবে আমরা ভোটের সংখ্যা বাড়াবো, জনসমর্থন বাড়িয়ে আমরা নির্বাচনে আমরা জিতবো। আমি জামাত ইসলামের কয়েকটা ক্রিটিক্যাল বিষয় নিয়ে যদি আপনাদেরকে আমি কথা বলি, এখন পর্যন্ত 71 সম্পর্কে সঠিক একটা স্টেটমেন্টের ন্যারেটিভ তারা তৈরি করতে ব্যর্থ হয়েছে। জামাত ইসলামী ব্যর্থ হয়েছে। তারা এখন পর্যন্ত জানে না 71-এর সঠিক ন্যারেটিভটা কি হবে। ব্যারিস্টার রাজ্জাক একটা কথা বলেছে, আমি তার সাথে দ্বিমত পোষণ করি। গোলাম আজম সাহেবের ছেলে, বড় ছেলে, ছোট ছেলে, মেজর ছেলে কয়েকটা ন্যারেটিভ তৈরি করেছে, আমি তাদের সাথে একমত না। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি ভদ্রলোকের সাথে, চাচার সাথে আমার 2-3 বার কথা হয়েছে, ন্যারেটিভটা এখনো বাংলাদেশে সঠিকভাবে তৈরি হয় না। এটা হচ্ছে প্রথম একটা ন্যারেটিভ তৈরি করা 71 সালে তাদের ভূমিকাটার উপরে। ওখানে মিথ্যা কথা বলার দরকার নাই, আইডিয়ালস এর উপরে একটা ন্যারেটিভ তাদের তৈরি করা দরকার, সেখানে তারা ব্যর্থ। আজ পর্যন্ত তারা যতগুলো ভালো কাজ করেছে
এই ভালো কাজগুলোর কৃতিত্ব দাবি করবে, এটাও তারা করতে পারে নাই। তাহলে কি হইল? জামাত ইসলামও সেখানেও ব্যর্থ হয়েছে। যদি ৭১-এর ন্যারেটিভ তারা সফলভাবে ব্যর্থ হয়, ন্যারেটিভ তৈরি করতে ব্যর্থ হয়, তারা যে ভালো কাজগুলো করছে এই কৃতিত্বগুলো কেমনে নিবে, এখানেও যদি ব্যর্থ হয়। আর একটা কাজে তারা ব্যর্থ হয়েছে, তাদের বিরুদ্ধে যে অপপ্রচার, ভারতীয় অপপ্রচার, এই অপপ্রচারকে কনফ্রন্ট করার জন্য তাদের যেখানে অ্যাক্টিভ থাকা দরকার তারা সেখানে ব্যর্থ হয়েছে। অপপ্রচারের বিরুদ্ধে যে দাঁড়াবে, দাঁড়াইয়া এটাকে কনফ্রন্ট করবে, সেখানে তাদের লোকজনরা ভালো কাজ করে না। আর যারা কনফ্রন্ট করতে যায় তাদের কাছে সঠিক লজিক নাই। সঠিক লজিকের বদলে তারা কোরআনের ব্যাখ্যা দেয়, হাদিসের ব্যাখ্যা দেয়, কিন্তু এর সাথে বাস্তবতা জনগণ এটাকে বুঝে না। জনগণ তাদের এই ব্যাখ্যাকেও গ্রহণও করে না। তাহলে কোথায় গিয়ে দাঁড়ালো? আলটিমেটলি তারা যে ব্যাখ্যাটা দাঁড় করাচ্ছে ওখানে এফেক্টিভলি তারা কনফ্রন্ট করতে পারে না তাদের বিরুদ্ধে যারা মিথ্যাচার করছে। নাম্বার 4, এশিয়ান মিডল ইস্টের কান্ট্রিগুলোর সাথে তাদের সম্পর্ক ভালো আছে, কিন্তু ইউরোপ এবং আমেরিকায় তাদের এমন কোন কিছু সংগঠনের ভিতরে তারা এমন কোন জায়গায় গিয়ে পৌঁছায় নাই যেখানে গিয়ে তারা বলতে পারবে শুধু জামাতের নেতাদের ফাঁসির অর্ডার হয়েছে, এখন কংগ্রেসম্যানদের শুধু স্টেটমেন্ট দরকার, স্টেট ডিপার্টমেন্টের একটা স্টেটমেন্ট দরকার। সেক্ষেত্রে তারা পয়সা খরচ করে স্টেটমেন্ট নেয়, অথচ আগের থেকে এই সম্পর্কটা তারা বিল্ড আপ করে নাই, পারে নাই, তারা করতে পারে নাই। আলটিমেটলি তাহলে কি হইল? কি হইল? ফাঁসি দেওয়ার আগে তারা পার্সু করছে যে ফাঁসিটা যেন ভালো মতো হয়, কষ্টটা যেন কম পায়। তাহলে লাভ হইল কি? জামাত এই কাজগুলো করছে। আমি যে 4টা কথার কথা বললাম, বাংলাদেশ জামাত ইসলামী এগুলো নিয়ে কথা বলার বিষয় আছে, তারা জন্য এটা দেখে। তারা সাংগঠনিক কাজকর্মে ব্যস্ত, রাষ্ট্র গড়ার কাজে তারাও ব্যস্ত না। তারা আলাপ আলোচনায় অংশ নেয়, কিন্তু তাদের কাছ থেকে স্পেসিফিক কোনো প্রচার, স্পেসিফিক কোনো পলিসি, এগুলো নিয়ে কোনো ডিসকাশন নাই, এগুলো নিয়ে তারা আলাপ আলোচনাও করে না। এবার আসি একটা ছাত্র সংগঠন যারা জুলাই আগস্টে আন্দোলন করেছে, তাদের নাম এনসিপি। তারা কি নিয়ে ব্যস্ত আছে? তারা আমাদের সর্বজন শ্রদ্ধেয় ডক্টর মোহাম্মদ ইউনূস বলছে তাদেরকে একটা সুযোগ দেওয়া উচিত দল গোছানোর, দল তৈরি করার। আমার কেন যেন মনে হয় দল গোছানো এবং দল তৈরি করার বদলে তারা এখন দুর্নীতি শেখায় ব্যস্ত। নাহিদের বাবা দুর্নীতি করে, আসিফের বাবা দুর্নীতি করে, সার্জিসের বাবা দুর্নীতি করে, আবার কেউ ফোনে প্রেম নিবেদন করে, লাগাইতে চায়। তারা এখন দুর্নীতি শেখায় ব্যস্ত এবং তারা ওই কাজগুলো করে যে কাজগুলো তাদের করা উচিত না। এই মুহূর্তে এনসিপির সবচেয়ে বড় ব্যর্থতা, তারা জনবিচ্ছিন্ন একটা সংগঠন। তারা যদি কোনো একটা জায়গায় মিছিল মিটিং করে ১৫০-২০০ বেশি লোকজন ওখানে হয় না। কিসের কোলালুর সমন্বয়? তাদের কোনো অস্তিত্ব নাই। তারা যদি আজকের কোন জায়গায় একটা ইভেন্টের কথা বলে, ওই ইভেন্টে ২ থেকে ৩০০ বেশি লোকজন যায় না, বিরানি আর কোক খাওয়াও যায় না। তাইলে এনসিপির আর সফলতা কোথায় রইল? এই মুহূর্তে এনসিপি কি দাবি করতে পারে যে ঢাকায় তারা ১ লক্ষ লোকের শোডাউন করতে পারে? হ্যাঁ, যদি তারা ১ মাস আগে বিরিয়ানি খাওয়ানো শুরু করে, বিরিয়ানির লোভ দেয়, পয়সার লোভ দেয়, তাইলে হয়তো আসতে পারে। কিন্তু এনসিপি স্বতঃস্ফূর্তভাবে ঢাকায় ১ লক্ষ ২ লক্ষ লোকের লোক সমাগম করতে তারা এই মুহূর্তে ব্যর্থ। কারণ কি? তারা জনবিচ্ছিন্ন, তাদের প্রতি পাবলিকের আর বিশ্বাস নাই। নাহিদের বাবা দুর্নীতিতে জড়ায় গেছে, সার্জিসের বাবা দুর্নীতিতে জড়ায় গেছে, হাসনাত আব্দুল্লাহ দুর্নীতিতে জড়ায় গেছে, আসিফ ভুইয়া দুর্নীতিতে জড়ায় গেছে। এখন তারা দুর্নীতিতে জড়াবে না কেন? সাদেক হোসেন খোকা একসময় টিকিট ব্লক করছে, সাদেক হোসেন খোকা একসময় টেন্ডারবাজি করছে, চাঁদাবাজি করছে, সাদেক হোসেন খোকা বিএনপি রে বিক্রি করে দিছে। আপনার কি মনে হয় বিএনপি কে বিক্রি কইরা বেগম জিয়ার পিঠে ছুরি মাইরা সাদেক হোসেন খোকা হাসিনার কাছ থেকে মিলিয়ন মিলিয়ন ডলার নিয়ে আমেরিকা পলায় আইছে? আজকে তার পোলা ভুয়া, ওর নাম নিতেও আমার বিরক্ত লাগে। ইশাক না ফিশাক না গান্ডু একটা। ইশাকের কর্মতৎপরতা দেখেন,
তাকে বাংলাদেশের রাজনীতিতে এস্টাবলিশ করার জন্য ইশাক বাংলাদেশে গেছে। কোতোয়ালি থানার পুলিশদেরকে 50,000 টাকা দিয়া দাঁড় করাইয়া একটা ড্রামা করছে, ভিডিও করছে। ওই ভিডিওতে কি দেখানো হয়েছে? বিএনপির কয়েকটা লোককে গ্রেফতার করতে গেছে হাসিনা আমলে। ইশাক যাইয়া ওই পুলিশের কাছ থেকে ওই বিএনপির কর্মীরা সিনাই আনছে। কি দেখানো হয়েছে? ইশাকরে রবিনহুড বানানোর পায়তারা করছে পয়সা দিয়া পুলিশে। আপনারা কি এটা জানেন? আপনারা তারে জনতার মেয়র বলেন, তারে বানানো উচিত টানবাজারের মেয়র, যেভাবে শামীম ওসমান টানবাজারের মেয়র ছিল। এই ইশাক ওই পুলিশে পয়সা দিছে। আমি যতদূর জানি ওখানে 50,000 টাকা দিছিল পুলিশে, যে তোমরা এখানে দাঁড়াইয়া বিএনপির কয়েকজন রে গ্রেফতার করার নাটক করবা এবং আমি যাইয়া তোমাদের কাছ থেকে ওই লোক কয়টারে ছাড়াই আনবো। এবং তারা ঠিক ছাড়াই আনছে। পুলিশদের পয়সা দেওয়া আছে 50,000, তাদেরকে বলছে তোমরা ধৈর্য দাঁড়ায় থাকবা, আমি গিয়া থাবা মাইরা নিয়ে আসবো। এই ভিডিওটা নিখুঁত ভাবে করা হয়েছে, ইশাক করাইছে, সাদেক হোসেন খোকা এটা জানতো, ওইটা করাইয়া তারে এস্টাবলিশ করার চেষ্টা করছে। ঠিক আছে? এবং আপনারা বলেন হাসিনা আমলে মেয়রাল ইলেকশনে যেখানে বলা হয়েছে ওই নির্বাচন হয় নাই, নির্বাচন ফেয়ার হয় নাই, এগুলা নিয়ে বহু মামলা যা কিছু হয়েছে, যেখানে বিপ্লবের পরে তত্ত্বাবধায়ক সরকার ডিক্লেয়ার করছে ইলেক্টেড সিলেক্টেড যত জায়গায় ইউনিয়ন কাউন্সিল মেম্বারশিপ যেখানে মেয়রাল যা কিছু আছে সব ক্যান্সেল। যেখানে গেজেট করে বলছে বাংলাদেশের কোন জায়গায় এখন আর মেয়র থাকবে না, মেম্বার চেয়ারম্যান থাকবে না। আমেরিকা আইসা নিউ ইয়র্কে আসে, নিউ ইয়র্কে কতগুলো রিক্সাওয়ালা গান জুটি আছে, তাদের সাথে বৈশা বৈশা সিঙ্গারা খায়, তাদের সাথে বৈশা বৈশা সামোসা খায়, তাদের সাথে বৈশা বৈশা হামলা মামলা করে, এখানে চুকচুক করে, হেরা আবার তারে নিয়ে ড্রাইভ করে এখানে সেখানে নিয়ে যায়, তারে একটা গিফট কিনে দেয়, তারে একটা ট্রিপ দেয়। এই হচ্ছে সালাম। তাইলে বিএনপির আন্দোলন কি কইরা সমর্থক হবে? আমি জানি হঠাৎ করে ঢাকায় সব আলাপ আলোচনার ক্ষেত্রে অন্য কেউ ব্যবহার না কইরা হঠাৎ করে এই সাউয়ারে কেন ব্যবহার করা হইতেছে? ঢাকায় বিএনপির নির্ভরযোগ্য কোন নেতা তো নাই, তো কার উপরে নির্ভর করবে? আব্বাস ছিল আওয়ামী লীগের এবং হাসিনার পয়েন্টম্যান, ভারতীয় এম্বাসির পয়েন্টম্যান ছিল গোরখদক আব্বাস। এরপরে আসেন আব্দুল আওয়াল মিন্টু, সে আপাতমস্তক একটা ভণ্ড, মুনাফেক, ফাসেক এবং মিথ্যাবাদী। কোন কথা নাই, বার্তা নাই। এই গান্ডুর এক ছেলে আছে তাবিত আউয়াল, তারে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট বানাইছে। আর এখন আব্দুল আওয়াল মিন্টু একেবারে ভালো কইরা কেতাব দুরস্ত একটা জামা কাপড় পইরা সামাজিক মিডিয়া ছবি দেয়। সুশীল, কার মতো সুশীল জানেন? ওই যে পুলিশের আইজি ছিল না বেনজির, ওই বেনজিরের মতো সুশীল হয়েছে এই আব্দুল আওয়াল মিন্টু। বিএনপির অনেক বড় নেতা, খালেদা জিয়া পিঠে যে সমূলে ছুরি ঢুকাই দিছিল 2013 সালে, এই আব্দুল আওয়াল মিন্টু। এই আব্দুল আওয়াল মিন্টু ষড়যন্ত্র ছিল খালেদা জিয়াকে হাজতে পাঠানোর জন্য। যেই কয়জন কুশীলব হাসিনার সাথে ষড়যন্ত্র করেছে, আব্দুল আওয়াল মিন্টু ওয়াজ টপ অফ দেম। হি ওয়াজ হেডিং। কুচক্রীদের যে নেতা ছিল, ওই নেতার আসনে বসেছিল এই আব্দুল আওয়াল মিন্টু। নেতার আসনে বসেছিল গোরখদক আব্বাস, নেতার আসনে বসেছিল আমির খসরু মাহমুদ চৌধুরী, নেতার আসনে বসেছিল ইকবাল হোসেন টুকু, সামাওবাই। ওই যে নডি ফারহানা ওখানে ছিল না, কারণ ও ওখানে ক্লাস পায় না। তাহলে এই হচ্ছে, আমি বললাম জেনারেল ওয়াকার কি নিয়ে ব্যস্ত আছে, বিএনপি কি নিয়ে ব্যস্ত আছে, জামাত কি নিয়ে ব্যস্ত আছে, এনসিপি কি নিয়ে ব্যস্ত আছে, আপনাদেরকে আমি বললাম। তাহলে দেশের স্বার্থে কারা বাংলাদেশকে পরবর্তী স্টেজে নিবে, এগুলো মোকাবেলা করবে। এই মুহূর্তে বাংলাদেশের জন্য কাজ যদি কেউ করে থাকে,
আমি স্রেফ দুইটা মানুষকে বিশ্বাস করি। আমি স্রেফ দুইটা মানুষকে বিশ্বাস করি, যে দুইটা মানুষ বাংলাদেশের পক্ষে কাজ করে, নিজেদের ক্যারিয়ার উপেক্ষা করে নিজেদের অভিজ্ঞতাকে বাংলাদেশে কাজে লাগানোর জন্য স্রেফ দুইটা মানুষ, তাদেরকে আমি বিশ্বাস করি। তাদের যে কোনো সিদ্ধান্তের সাথে আমি একমত, তারা সঠিক সিদ্ধান্ত নেয়। দুইটা মানুষ যাদেরকে প্রতিনিয়ত মাসুদ কামালের মতো বেশ্যারা, ফজার মতো হারামজাদারা, ময়লা রনির মতো কুত্তারা, বিএনপির সাউয়ার মতো লোকজনরা, গোরখোদক আব্বাসের মতো লোকজনরা, মির্জাফর ওয়াকারের মতো লোকজনরা কন্টিনিউয়াসলি তাদেরকে বলবে বিদেশি নাগরিক, ষড়যন্ত্রকারী, আমাদের দেশটা অন্যের কাছে লিখে দেয়। ওই দুইজন মানুষ, যেই দুইজন যাদেরকে বলি এরা সত্যিকার অর্থে প্যাট্রিয়ট বাংলাদেশী, একজন ডক্টর মোহাম্মদ ইউনূস, দ্বিতীয় জন ডক্টর খলিলুর রহমান। এই দুইজন ব্যক্তির শিক্ষার উপরে, অভিজ্ঞতার উপরে, সততার উপরে, দেশপ্রেমের উপরে আমার পূর্ণ আস্থা রয়েছে এবং পূর্ণ সমর্থন রয়েছে। দেশ গড়ার কাজে এই দুইজন যেই সিদ্ধান্ত নিচ্ছে, আমি এই সিদ্ধান্তগুলোর সাথে একমত। তারা সঠিক সিদ্ধান্ত নিয়ে সামনে এগোনোর চেষ্টা করছে। আর এসব ষড়যন্ত্রকারীরা তারা প্রচার করছে ডক্টর ইউনূস বিদেশি নাগরিক, ডক্টর ইউনূস মুসলমান না, ডক্টর ইউনূস ক্যাথলিক, ডক্টর খলিল দেশপ্রেমী না, ডক্টর ইউনূস খলিল আমেরিকান নাগরিক, ইউরোপের নাগরিক, তাদের মায়ের স্বামী, তাদের বোনের স্বামী, তাদের বউয়ের প্রেমিকা, একের পর এক ষড়যন্ত্র করেই যাচ্ছে তো করেই যাচ্ছে। ভাইরাস সত্যিকার অর্থে বুকে হাত রেখে কেউ যদি জানে যে বাংলাদেশের পক্ষে এখন দুইটা মানুষ নির্বিঘ্নে কাজ করছে, নিজেদের জীবন বিপন্ন করেও তারা কাজ করে যাচ্ছে, এই দুইটা লোক, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ডক্টর খলিলুর রহমান। দর্শকবৃন্দ, আজকের আমি চিন্তা করেছিলাম বাংলাদেশের কনস্টিটিউশন, পচা কনস্টিটিউশন নিয়ে কথা বলার জন্য। পচা কনস্টিটিউশনের যে দিকগুলো গণতন্ত্রের সাথে সাংঘর্ষিক, বাংলাদেশের পচা কনস্টিটিউশনের সাথে বর্তমান আধুনিক বিশ্বের রাষ্ট্র গড়ার যন্ত্র হিসাবে যে সংবিধানগুলো কাজ করে তার সাথে সাংঘর্ষিক বাংলাদেশের এই সংবিধান। ওই সংবিধানের পার্টগুলো নিয়ে আমি চাচ্ছিলাম আপনাদের সাথে কথা বলতে, কিন্তু ওই সংবিধান নিয়ে আমি কথা বলবো আপনাদের দিকে তাকিয়ে বলি, দর্শকবৃন্দ, আপনারা যারা আমার এই মুহূর্তে দর্শক আছেন, আপনাদেরকে আমি বলি, আমি দেশ গঠনের বিভিন্ন পার্টিকেলস নিয়ে যখন কথা বলি, দেখা যায় আপনারা বিরক্ত হন, আপনারা বিরক্ত হয়ে যান। আমি জানি শিক্ষিত মানুষ আমার কথা শুনে, কারণ আমার দর্শকরা শিক্ষিত, আমার দর্শকরা দেশপ্রেমিক, আমি এটা জানি। কিন্তু আমি যখন এডুকেটিভ ম্যাটার নিয়ে আপনাদের সাথে আমি কথা বলি, আপনারা একটু বিরক্ত হন, বোর হয়ে যান, কারণ সাবজেক্টগুলো ব্যাকরণের মতো, সাবজেক্টগুলো পদ্য না, সাবজেক্টটা গদ্যের মতো। আমি গত 2 দিন 3 দিন 5 দিন কথা বলেছি বাংলাদেশ গুপ্তচর বৃত্তি নিরোধ আইন, এটা নিয়ে আমি কথা বলেছি। দেখা গেছে আপনারা আমার এই ভিডিওটি আপনারা শেয়ার করেন নাই, দেখা গেছে এই ভিডিওটা আপনারা মনোযোগ দিয়ে অনেকে দেখেন নাই, এই ভিডিওগুলো আপনাদের পরিবারের লোকজনদেরকে দেখার সুযোগ করে দেন নাই, কারণ এই ভিডিওগুলো ইন্টারেস্টিং না। কারণ কি, এগুলো পলিসির উপরে আমি কথা বলেছি। আজকে আমি যদি এখন সংবিধানের ভুল ত্রুটি নিয়ে কথা বলতে যাই, আপনারা আবার এখান থেকে নিজেদেরকে সরাইয়া নেবেন। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, ভাইরে সব সময় কবিতা শুনতে চান কেন? গঠনমূলক কোনো কিছু আপনাদের শুনেন, আপনাদের শোনার দরকার আছে। আমি ওয়াদা করছি, আমি আপনাদের কাছ থেকে মতামত চাচ্ছি। আপনারা কি আজকের না, আমি ভবিষ্যতে 2-3 দিন পরে আপনাদের সাথে আমি সংবিধানের কোন কোন দিকগুলো আমাদের দেশের জন্য খারাপ, দেশের উন্নতির জন্য খারাপ, দেশের গণতন্ত্রের সাথে সাংঘর্ষিক, আপনারা চান কিনা এটা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলি। আপনারা যদি মন্তব্য সেকশনে আমাকে বলেন, আমি এটা নিয়ে কথা বলবো। এই মুহূর্তে আমি অন্য একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই। যে কথাটা বলতে চাই, ইসরায়েল ইরান এই যুদ্ধটা নিয়ে আমি কথা বলতে চাই, আমেরিকার অবস্থান নিয়ে আমি কথা বলতে চাই, ইউরোপিয়ানদের অবস্থান নিয়ে আমি কথা বলতে চাই। আমি এগুলো নিয়ে আপনাদেরকে, আমি এখন আর আমার হাতে 13 মিনিট সময় আছে,
বা 12 মিনিট, আমি 12 মিনিটে আপনাদের সাথে আমি কথা বলবো ইরান ইসরায়েল যুদ্ধ নিয়ে। এবং এরপরে এর মধ্যে যদি আপনারা কেউ আমার সাথে স্ক্রিনে এসে আমি যা বললাম এটা নিয়ে আপনারা যদি কেউ আমার সাথে কথা বলতে চান, আমি আপনাদেরকে স্ক্রিনে আমি নিয়ে আসবো। আপনারা যারা আসতে চান তারা দয়া করে মন্তব্য সেকশনে আপনারা যদি বলেন আপনারা কারা আসতে চান, আমি আপনাদেরকে নিয়ে আসবো। আপনারা যদি বলেন আমি আপনাদেরকে নিয়ে আসবো। ওকে, আমি ইরান ইসরায়েল যুদ্ধ নিয়ে আমি কথা বলছি। আর আপনাদের কাছে আমি মতামত জানতে চেয়েছি বাংলাদেশের কনস্টিটিউশন নিয়ে, গুপ্তচর বৃত্তি আইন নিয়ে আপনারা চান কিনা আমি কথা বলি। আমি আজকের অনুষ্ঠানের লিংক আমি ওপেন করে দিলাম। আপনারা যদি কেউ এসে আমি যে কথাগুলো নিয়ে কথা বলেছি, যে বিষয়গুলো নিয়ে কথা বলেছি, আমার সাথে আপনারা মতামত দিতে পারেন। সময় করবেন না, আমার হাতে অনেক সময় কম। আমি আপনাদেরকে 5 মিনিট 7 মিনিট সময় দেব তার ভিতরে। এবং আপনাদেরকে রিকোয়েস্ট করব যারা লাইভে আসবেন আমার সাথে জয়েন করবেন, দয়া করে আপনারা 30 সেকেন্ড থেকে 45 সেকেন্ডের ভিতরে আপনারা আপনাদের প্রশ্ন বা মতামতটা আমাকে দিবেন। এর বেশি আমি আপনাদেরকে দিতে পারবো না, আমি আন্তরিকভাবে দুঃখিত। দর্শকবৃন্দ, ইরান ইসরায়েল যুদ্ধ সম্পর্কে আমি আপনাদেরকে কয়েকটা কথা বলি, যেই কথাগুলো আপনাদের জানা আগ্রহ আছে। এখানে আমাদের করণীয় খুব কম, বাংলাদেশি হিসাবে আমাদের করণীয় অনেক সীমিত। বাট এই সাবজেক্টটা নিয়ে আমাদের করণীয় সেট একটা, আমাদের মুসলমান ভাই বোনদের জন্য দোয়া করা। এবং আসি, আপনারা কয়েকদিন আগে আমেরিকা B-2 বিমান দিয়ে তারা ইরানে আক্রমণ চালিয়েছে। ইরানের ফোর্দে নামক একটা জায়গায় তারা আক্রমণ করেছে, ইস্পাহানে আক্রমণ করেছে, নেটানজে তারা আক্রমণ করেছে। যেখানে আক্রমণ করেছে ওখানে তারা যেই B-52 আই বিলিভ অর B-52 দিয়ে তারা যে অ্যাটাক করেছে, সেখানে অ্যাটাক করার জন্য ওখানে যা এসছে সেখানে একটা জিনিস আমরা দেখি, সেটা হচ্ছে তারা বলেছে ডোনাল্ড ট্রাম্প এই অ্যাটাক করার পরে ডোনাল্ড ট্রাম্প বলেছে যে ইরানস নিউক্লিয়ার প্রোগ্রাম অবলিটারেটস কমপ্লিটলি। এর অর্থ হইতেছে ইরানের যে নিউক্লিয়ার প্রজেক্ট ছিল এগুলো পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে, তারা এটা বলেছে। এখন আপনাদেরকে আমি সঠিক তথ্য দেই। সঠিক তথ্যটা হলো ইরানের যে আমেরিকান এয়ার স্ট্রাইক করেছে, এখন আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে, পেন্টাগন থেকে তারা বলেছে একটা কথা, যে ওখানে ইরানের পারমাণবিক প্রজেক্ট, পারমাণবিক অস্ত্রের তারা যে প্রজেক্ট যেটা করেছে ওটা ধ্বংস হয়েছে এমন কোন প্রমাণ তাদের হাতে নাই। আদার দেন শুধু দেখাইছে যে ওখান থেকে যে মিসাইল তারা স্ট্রাইক করেছে B-52 বিমান থেকে। দর্শকবৃন্দ, আমি একটু চেক করে নেই আমেরিকা কি বিমান তারা ব্যবহার করেছে। আমি সরি, নট B-52, B-2 বিমান তারা ব্যবহার করেছে। সেখানে দেখাইছে 3টা জায়গায় যে অ্যাটাক করেছে, ওই 3টা জায়গায় সর্বস্ব যা দেখিয়েছে তা ছিল ফোর্দ, নাটানস আর ইস্পাহান। ওখানে তারা দেখাইছে তারা যে বোমা নিক্ষেপ করছে সেখানে শুধু দেখাইছে যে ওটা 60 to 75 ফিট নিচ পর্যন্ত যেতে পারে, যেতে সক্ষম। এখন আমেরিকার কাছে বা ইউরোপিয়ানদের কাছে অথবা IAEA তাদের কাছে এমন কোন প্রমাণ নাই যে নিউক্লিয়ার তারা যেই ল্যাব যারা ওখানে করেছে ইউরেনিয়াম বা কোনো কিছু বাষ্প, কোনো কিছু ও তেজস্ক্রিয়তা ওখান থেকে কোনো জায়গা থেকে বেরিয়েছে এমন কোন প্রমাণ ওখানে নাই। ওখানে না থাকার জন্য তাইলে আমেরিকা বলছে ডোনাল্ড ট্রাম্প যে ইরানের পরমাণু ওয়ারহেড, নিউক্লিয়ার ওয়ারহেড যা প্রোগ্রাম, এটাকে আমরা ডিস্ট্রয় করেছি। এখন আলটিমেটলি তারা স্বীকার করে নিয়েছে যে তারা ওটা ধ্বংস করতে পারে নাই।
এখন পর্যন্ত নাই আমি শিয়া মুসলিম, আমি সুন্নি মুসলিম, এটা বলেন নাই। মুসলমান যারা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছে তারাই আমার ভাই। ইরানের অভিজ্ঞতা থেকে তারা যদি শিখে, বিধর্মী হিন্দুরা, স্পেশালি ভারতীয়রা, এরা ইহুদিদের চাইতেও খারাপ, এরা ইহুদিদের চেয়েও বেঈমান। তাদেরকে বিশ্বাস করে চাকরি দিয়েছে নেটানজের মতো জায়গায়, ইস্পাহানের মতো জায়গায়, ফোর্ডের মতো জায়গায়, যেখানে তাদের নিউক্লিয়ার ফ্যাসিলিটি। ওখানে হামাসের নেতা ইসমাইল হানিয়া যখন আসছে, তাকে খেদমত করার জন্য দিচ্ছে ইন্ডিয়ান লোকজনদেরকে, মেরে ফেলেছে। তাদের ইব্রাহিম রাইসি প্রেসিডেন্টের চারপাশে 2-4 জন কাজের লোক রেখেছিল ভারতীয় বংশোদ্ভূত, কোথায় আছে? মেরে ফেলেছে। এখন ইরান ইন্ডিয়াকে বিশ্বাস করেছে, ইন্ডিয়া তাদের আকাশসীমা ব্যবহার করার জন্য দিয়েছে, ইন্ডিয়া তাদেরকে ফুয়েলিং করার জন্য, B2 বিমানে ফুয়েলিং এর জন্য কিছুক্ষণ আগে দিয়েছে। এখন আমাদের মুসলমান ভাইরা, অনলাইন অ্যাক্টিভিস্ট যারা আছে, তারা বিভিন্ন জায়গায় তারা বলে চায়না ইরানকে সবকিছু দেবে, রাশিয়া তাদেরকে সবকিছু দেবে। ঠিক আছে, তারা বলে ইরান এবং রাশিয়া তাদেরকে সবকিছু দেবে, এবং বলে যে উত্তর কোরিয়া তাদেরকে দেবে। কিন্তু আপনাদেরকে একটা কথা বলি, বাংলাদেশে গত 17 বছর 16 বছর হাসিনা যখন স্বৈরাচার শাসন চালাচ্ছিল, আমি যতবার আমেরিকায় কংগ্রেসম্যান এবং সেনেটরদের অ্যাপ্রোচ করেছি, তারা আমাকে একটা কথা বলেছে, তোমাদের যুদ্ধ তোমাদের করতে হবে, আমরা তোমাদেরকে কিছুটা সাপোর্ট দিতে পারি, মোরাল সাপোর্ট, লজিস্টিক সাপোর্ট, কিন্তু যে যুদ্ধ তোমাদেরকে করতে হবে ওই যুদ্ধ তোমাদের গিয়ে করতে হবে। ইরানের যে যুদ্ধ তাদের করতে হবে, ওই যুদ্ধের জন্য মুসলমানরাই যদি অন্য দেশের মুসলমানরা তাদেরকে গিয়ে সাহায্য করে, ওখানে হিন্দুরা গিয়ে সাহায্য করবে না, ওখানে ড্রজরা গিয়ে সাহায্য করবে না, ওখানে আহমেদিয়া মুসলমানরা গিয়ে সাহায্য করবে না। শিয়াদের যদি কেউ সাহায্য করে, তাহলে সাহায্য করবে সুন্নিরা। একটা কারণে করবে, তারা ইমাম হোসেন, ইমাম হাসান, তাদের দুজনকেই ভালোবাসে, তাদের দুজনকেই সম্মান করে। হযরত আলী তাদেরকে হযরত আলীকে তারা ভালোবাসে, হযরত আলীকে তারা সম্মান করে। তো শিয়াদেরকে যদি কেউ সাহায্য করতে যায়, শিয়ারা যদি সুন্নিদেরকে বিশ্বাস করে এবং সুন্নিরা যদি ওই বিশ্বাসের মূল্য দেয়, তাইলে তারা সামরিকভাবে কি মোকাবেলা করতে পারবে ইসরায়েলকে? কঠিন ব্যাপার, কঠিন কোশ্চেন। টেকনোলজির ক্ষেত্রে ইরান অনেক আগায় থাকার কথা। কেন ইরানের আগায় থাকার কথা? মেসোপটেমিয়া সভ্যতার কথা আপনারা ভুলে যান না, মুসলিম সভ্যতার কথা আপনারা ভুলে যান নাই। মুসলমানরাই প্রথম বিজ্ঞান নিয়ে রিসার্চ করেছে, আলাপ আলোচনা করেছে। বাগদাদ সভ্যতার কথা যদি আপনারা স্টাডি করেন, মুসলমানদের অনেক আগায় থাকার কথা। কিন্তু এখন পাশ্চাত্যে টেকনোলজি এমন ভাবে এগিয়েছে, তাদের সাথে ফাইট করতে গেলে অনেক বোঝাপড়া করে তারপরে তাদের বিরুদ্ধে ফাইট করতে হবে। এক্ষেত্রে আমাদের মুসলমানদের অনেক দুর্বলতা আছে। এই দুর্বলতাগুলোর প্রথম কারণ, আমাদের মিডল ইস্টের যেসব রাজা বাদশারা বসে আছে, এরা ইসলামের শত্রু, এরা আমাদের ধর্মের শত্রু, এরা আমাদের অস্তিত্বের শত্রু। এরা সব হাসিনার বংশধর। কারণ এরা তাদের ধর্মীয় অস্তিত্বে তারা বিশ্বাস করে না, তারা বিশ্বাস করে তাদের পয়সা এবং ক্ষমতায়। ইরানের বর্তমান যে অবস্থা, রাশিয়া যত বলো যে আমরা তোমাদেরকে এই সমর্থন দেব, ওই সমর্থন দেব, এবং দিয়েছো, দেয় নাই আমি তা বলবো না। একটা কিছু আপনারা মনে রাখবেন, রাশিয়া তার স্ট্র্যাটেজিক্যাল পয়েন্ট অফ ভিউতে যতটুকু যাওয়ার তারা ততটুকু যেতে পারবে, কিন্তু রাশিয়া তার চেয়ে বেশি করবে না। রাশিয়া তাদের ইন্টারেস্ট দেখবে, চায়না তাদের ইন্টারেস্ট দেখবে, উত্তর কোরিয়া তাদের ইন্টারেস্ট দেখবে। এখন অনেক কথাবার্তা হচ্ছে। কি কথাবার্তা? যে আমেরিকার B2 বিমান দিয়ে ইরানে যে হামলা করা হয়েছে, তার জবাব ইসরায়েল দিবে, ইরান দিবে।
এখন এটা যদি দেয়, আমি যদি ধরে নেই যে ইরান জবাব দিবে, আমি আপনাদেরকে কয়েকটা বিষয় নিয়ে একটু কথা বলতে চাই। অনেকে এটা নিয়ে আলাপ আলোচনা করছে। আলোচনাটা কি, যে ইরান যদি এই মুহূর্তে আমেরিকার উপরে প্রতিশোধ নেয় তাহলে কিভাবে প্রতিশোধ নিতে পারে। দর্শকবৃন্দ, আমি ইরান যদি সত্যিকার অর্থে আমেরিকার উপরে প্রতিশোধ নিতে যায় বা ইসরায়েলের উপরে প্রতিশোধ নিতে যায়, তাহলে আমি আমার স্টাডি, আমার রিসার্চ থেকে আমি কয়েকটা বিষয় আপনাদেরকে আমি এই মুহূর্তে আমি লিখেছি, এটা আপনাদের সাথে আমি শেয়ার করি। প্রথম কথা, হরমুজ প্রণালী, যেটাকে বলে হরমুজ স্ট্রাইট, হরমুজ প্রণালীকে তারা যদি ব্যবহার করে, ওখানে তারা যদি একটু বুদ্ধিমত্তা খাটায়, তাইলে ওখানে আমেরিকাকে এবং ইসরায়েলকে তারা টাইট দিতে পারে। আমি আমার লেখাটা আপনাদেরকে একটু পড়ে শোনাই, দেখেন আপনারা যদি জানার জন্য। হরমুজ প্রণালী হলো পারস্য উপসাগরের সরু মুখ, যেখান দিয়ে বিশ্বব্যাপী তেল পরিবহনের প্রায় 20% তেল পরিবহন করা হয় এবং এর সবচেয়ে সংকীর্ণ স্থানে এটি মাত্র 33 কিলোমিটার অর্থাৎ 21 মাইল প্রশস্ত। হরমুজ স্ট্রাইটটা একটা জায়গা দিয়ে 21 মাইল প্রশস্ত, ওই জায়গাটা। সেখানে যে কোনো বিঘ্ন ঘটালে বিশ্বে তেলের দাম বেড়ে যেতে পারে এবং আমেরিকানদের পকেটের উপরে চাপ পড়তে পারে। ইরান দ্রুত আক্রমণকারী নৌকা এবং হাজার হাজার নৌমাইনের একটি বহর নিয়ে গর্ব করে, যা সম্ভাব্যভাবে এই প্রণালীকে অন্তত কিছু সময়ের জন্য চলাচলের অযোগ্য করে তুলতে পারে। ইরান সবসময় বলে তাদের ওয়াটার মাইন আছে, ল্যান্ড মাইন আছে, যেটা ওশেনের ভিতরে মাইন তারা সেট আপ করতে পারে, এবং তাদের ছোট ছোট অনেক নৌকা আছে যেটা দিয়ে তারা মাইন সেট আপ করতে পারে। এটা নিয়ে ইরান অনেক আগে গর্ব করেছে। এখন ওই 21 মাইলের হরমুজ স্ট্রাইটের যে জায়গাটা আছে, ওটাকে পার্মানেন্টলি ইরান বন্ধ কইরা রাখতে পারবে আমি তা মনে করি না, কিন্তু একটা কাজ ইরান করতে পারে। তারা যদি ওই 21 মাইল জায়গায় স্ক্যাটার্ড ওয়েতে মাইন সেট আপ করে, ছোট ছোট নৌকাগুলো দিয়ে তারা ওখানে আক্রমণের পদ্ধতি বা স্টেজ তৈরি করে, তাহলে 2 মাস 4 মাস ওইখান থেকে তারা তেল সরবরাহ বা বিভিন্ন কিছু সরবরাহ হরমুজ থেকে তারা আটকায় দিতে পারে। এটা আমেরিকানদের জন্য এবং ইউরোপিয়ানদের জন্য একটা ভয়াবহ প্রতিশোধের মতো হবে, কারণ তেলের দাম হু হু করে উপরে উঠে যাবে। আপনারা ইতিমধ্যে শুনেছেন আমেরিকা চায়নার কাছে রিকোয়েস্ট করেছে তারা যেন ইরানকে কনভিন্স করে হরমুজে এ ধরনের কোন কার্যকলাপ থেকে ইরান যেন বিরত থাকে। এটা জাস্ট আপনাদেরকে জানানোর জন্য। এখন নৌকা বা নৌমাইনের একটি বহন নিয়ে, ওকে দর্শক বিন্দু 1 সেকেন্ড। ওকে, আমি বলছি ওখানে যে নৌকা এবং মাইন একটি বহর দিয়ে গর্ব করে, যা সম্ভাব্য এই প্রণালীকে অন্তত কিছু সময়ের জন্য চলাচলের অনুপযুক্ত করে তুলতে পারে। তারা তার দীর্ঘ পারস্য উপসাগর উপকূল থেকে ক্ষেপণাস্ত্র ছুটতে পারে, যেমনটি তার মিত্ররা ইয়েমেনের হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র, যার ৫ম নৌবহর নিকটবর্তী বাহরাইনে অবস্থান করছে, দীর্ঘদিন ধরে প্রণালীতে নৌ চলাচলের স্বাধীনতা বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছে এবং অনেক উন্নত বাহিনী দিয়ে প্রতিক্রিয়া জানাবে, কিন্তু তুলনামূলকভাবে একটি সংক্ষিপ্ত যুদ্ধ জাহাজ চলাচলকে অচল করে দিতে পারে এবং বিনিয়োগকারীদের ভীত করে তুলতে পারে, যার ফলে তেলের দাম দ্বিগুণ ভাবে বৃদ্ধি পাবে এবং যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিকভাবে ইউরোপিয়ানরা আমেরিকার উপরে যথেষ্ট চাপ প্রয়োগ করবে। এখন একটা জিনিস দেখেন, হরমুজ প্রণালীর যে 21 মাইলের যে জায়গাটা আছে, এখানে
তারা আমেরিকা কি করেছে আপনারা কি জানেন? আমেরিকার পঞ্চম নৌবহর আছে বাহরাইনে, অর্থাৎ ইউনাইটেড আরব আমিরাটসে, এই বেইমানের গোষ্ঠীদের কাছে। তারা ইরানকে পছন্দ করে না, তারা ইসরায়েলের সাথে ডিপ্লোম্যাটিক একটা সম্পর্ক করছে। এখন বাহরাইনে পঞ্চম নৌবহর দিয়ে স্ট্রাইট অফ হরমুজকে তারা নিয়ন্ত্রণ করছে। তারা বিভিন্ন ভাবে ইরানের হুমকির থেকে বাঁচায় রাখতে পারে এ ধরনের ওয়াদা তারা ইউরোপিয়ানদের কাছে করছে। এখন আমার আলোচনায় ইরান যদি ওখানে তাদের নৌবহর ব্যবহার করে, নৌকা ব্যবহার করে, মাইন ব্যবহার করে এবং ক্ষেপণাস্ত্র দুই দিক থেকে তারা সেট আপ কইরা গুলি বর্ষণ শুরু করে জাহাজের উপরে, তাইলে ইউরোপিয়ানদের জাহাজ, আমেরিকান জাহাজ, ইসরায়েলের যে কোনো সাহায্যের জন্য জাহাজ ওখানে আটকা পড়বে। এবং যখনই ওই হরমুজ প্রণালীতে এই তৈলবাহী জাহাজ অথবা পণ্যবাহী জাহাজ আটকা পড়বে, ইউরোপিয়ানরা কান্নাকাটি শুরু করবে। ইউরোপিয়ানরা আমেরিকারে বলবে তোমরা এই অবস্থার জন্য দায়ী। দেখা যাবে আমেরিকার উপরে দ্বিগুণ ভাবে একটা প্রেসার প্রয়োগ করবে ইউরোপিয়ানরা, এশিয়ান কান্ট্রিরা, এমনকি মিডল ইস্টের রাজা বাদশারাও। এটা একটা দিক ইরান করতে পারে। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি এবং মিত্রদের উপরে আক্রমণ। দর্শকবৃন্দ, মিডল ইস্টে আমেরিকার অনেকগুলো ঘাঁটি আছে, আমেরিকান ঘাঁটি তারা তৈরি করে রেখেছে। আপনারা শুনেছেন সৌদি আরবে ঘাঁটি করেছে, বাহরাইনে ঘাঁটি করেছে, কাতারে ঘাঁটি করেছে, ওমানে ঘাঁটি করেছে, এই ধরনের বিভিন্ন জায়গায় ঘাঁটি করেছে, লেবাননে করেছে। আমাদের শত্রু কারা? আমরা, অর্থাৎ মুসলমানদের শত্রু কারা? আমরা মুসলমানরা। এবার আপনাদেরকে আমি বলি, এই অঞ্চলে অর্থাৎ মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েক হাজার সেনা মোতায়েন রয়েছে, যার মধ্যে রয়েছে কুয়েত, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাতের স্থায়ী ঘাঁটি, ইরান থেকে পারস্য উপসাগরের ঠিক ওপারে আরব উপসাগরীয় দেশগুলি এবং ইসরায়েলের চেয়ে অনেক কাছাকাছি। এই ঘাঁটিগুলোতে ইসরায়েলের মতো একই ধরনের অত্যাধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, তবে ক্ষেপণাস্ত্রের ঢেউ বা সশস্ত্র ড্রোনের ঝাঁকের আগে সতর্কীকরণের সময় অনেক কম থাকবে। এমনকি কয়েকশো কিলোমিটার দূরে অবস্থিত ইসরায়েলও সমস্ত আগত আগুন অর্থাৎ বোমা থামাতে অক্ষম হয়েছে। যুদ্ধে মার্কিন জড়িত থাকার জন্য উচ্চ মূল্য আদায়ের লক্ষ্যে ইরানও এই দেশগুলোর গুরুত্বপূর্ণ তেল ও গ্যাস স্থাপনাগুলোতে আক্রমণ করতে পারে। 2019 সালে সৌদি আরবে দুটি প্রধান তেল স্থাপনা ড্রোন হামলা, যার দাবি হুতিরা করেছিল, কিন্তু ব্যাপকভাবে ইরানকেই দায়ী করা হয়েছিল। রাজ্যের তেল উৎপাদন সংক্ষিপ্তভাবে অর্ধেকে কমিয়ে দেওয়া হয়েছিল। এখন ইরান এই কাজটা করতে পারে, কিন্তু ইটস এ টু ওয়ে সোর্ড, দুই দিকেই ধারালো, কোন দিকে যাবে। মধ্যপ্রাচ্যে আমেরিকান মিলিটারি ইনস্টলেশনের উপরে ইরান যদি আক্রমণ করে, উদাহরণ দেই আপনাকে, বাহরাইনে, কুয়েতে যদি আক্রমণ করে ইরান, কুয়েত বলে বসবে আমরা ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। বাহরাইন বলে বসবে আমরা ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। ওমান বলে বসবে আমরা ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। কারণ ওরা তো নামকাওয়াস্তে মুসলমান, ওরা মুসলমানদের শক্তিকে বাড়ানোর জন্য, মুসলমানদের শত্রুদেরকে শাস্তি দেওয়ার জন্য ওরা তো কোনো কিছু করবে না। দেয়ারফর ইরান স্ট্র্যাটেজিক্যালি তাদেরকে আক্রমণ করতে পারবে, কিন্তু ওখানে এই আক্রমণটা করলে যে ইরানের ফেভারে যাবে এ কথা বলা যাবে না। আমি জানি অনলাইন অ্যাক্টিভিস্টদের ভিতরে আপনাদেরকে বিভিন্ন ভাবে বিভিন্ন ব্যাখ্যা দেওয়া হয়, আমি ওই ব্যাখ্যার উপরে নির্ভর করি না, যেটা সত্য আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। বিভিন্ন আমেরিকান ইনস্টলেশনে যদি ইরান আক্রমণ করে হিতে বিপরীত হতে পারে। জর্ডানের মতো বেঈমান যেমন আছে, ইজিপ্টের মতো বেঈমান তেমন রয়েছে, বাহরাইনের মতো বেঈমান আছে, কুয়েতের মতো বেঈমান আছে। দেয়ারফর ইরান তাদেরকে যথেষ্ট বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে যদি আমেরিকার সাথে মোকাবেলা করতে হয়, আলোচনায় বসতে হয়, তাদেরকে ঠান্ডা মাথায় এগিয়ে নিতে হবে। একটা কথা, উত্তর কোরিয়ার
কিম জাং উন যতই বলে যে আমরাও আক্রমণ করব, এটা জাস্ট আক্রমণের জন্য আক্রমণ। একটা কথা আপনি মনে রেখেন, এই মুহূর্তে চায়না যদি তাইওয়ান অ্যাটাক করে, এই মুহূর্তে রাশিয়া যদি ইউক্রেনের উপরে ফুল অ্যাটাক করে, আমি ঠান্ডা মাথায় জানি আমেরিকা তারপরেও ইরানের দিকে ফোকাস করবে একটা কারণে, কারণ ইসরায়েলকে কোনো অবস্থাতে লস আমেরিকা করতে দেবে না। ইসরায়েল কোনো স্বাধীন রাষ্ট্র না, এটা হলো আমেরিকার 51তম প্রদেশ, এটাকে তারা রক্ষা করবে এবং আমেরিকান ইহুদিরা এটাকে ধ্বংস করতে দেবে না। এবং এই ক্ষেত্রটা নিয়ে আপনারা যদি চিন্তা করেন যে ইরান মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে অথবা মিত্রদের উপরে আক্রমণ করবে, এর প্রতিশোধ যেমন নেওয়া হবে, রিটালিয়েট যেভাবে করবে, এর একটা ড্রব্যাকও আছে। ড্রব্যাকটা হলো ওই দেশগুলো বলে বসবে যে ইরানের বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করবে, কারণ ওরা বেঈমান, ওদের ভিতরে ঈমান বলতে কোনো কিছু নাই। এবার আসেন আরেকটার দিকে, ইরানের আঞ্চলিক মিত্র তারা রয়েছে, তাদেরকে সক্রিয় করা, আমি এটাকে খুব একটা গুরুত্বপূর্ণ কোনো কিছু দেখি না। ইরানের মিত্রদের ভিতরে তাদের প্রক্সি ফোর্স গাজায় রয়েছে, তাদের প্রক্সি ফোর্স ইয়েমেনে রয়েছে, তাদের প্রক্সি ফোর্স লেবাননে রয়েছে এবং তাদের প্রক্সি ফোর্স এখানে ওখানে রয়েছে। তারা বিভিন্ন জায়গায় তাদের বাহিনী তৈরি করে রেখেছে, তারা দেশের বাইরে থেকেও ইসরায়েলের সাথে যুদ্ধ করতে পারবে, আমেরিকার সাথে যুদ্ধ করতে পারবে। ইরান হয়তো তাদেরকে অ্যাক্টিভ করার জন্য আরো ভালোভাবে মডার্ন আর্ম অথবা আর্সেনাল দিয়ে তাদেরকে তৈরি করবে আমেরিকার সাথে যুদ্ধ করার জন্য, ইসরায়েলের সাথে যুদ্ধ করার জন্য। কিন্তু একা একা চিন্তা করে দেখেন, গাজায় ইরান যাদেরকে তৈরি করেছিল তারা কঠিনভাবে যুদ্ধ করেছে। আমেরিকা সার্বিকভাবে সাহায্য করার পরেও ইসরায়েল আজ অবধি বলতে পারে না যে গাজায় তারা জিতেছে। ইরানে ইসরায়েল কেন আক্রমণ করেছে? একটা কারণে আক্রমণ করেছে, বেঞ্জামিন নেতানিয়াহু গাজায় আক্রমণ করে প্রমাণ করেছে যে ইসরায়েল ইনভিজিবল না, ইসরায়েল কেউরে অ্যাটাক করলেই জিততে পারে না। ইসরায়েল ওখানে ফেল করেছে গাজায়, তাদের সফলতা দেখানোর জন্য তারা ইরান আক্রমণ করেছে। এখন ইরান আক্রমণে ডোনাল্ড ট্রাম্পকে তারা ইনভলভ করেছে একটা কারণে, ইসরায়েল তাদের নিজস্ব শক্তিতে তারা অন্য কোনো দেশের সাথে একা একা পারবে না, যার জন্য তারা এখন বাধ্য হয়েছে আমেরিকাকে যুদ্ধ জড়াতে এবং আমেরিকা সেভাবে যুদ্ধে জড়িয়েছে। তো এই বিষয়টার উপরে আমরা যতই বলি যে আঞ্চলিক মিত্রদের সক্রিয় করা, আমি ইতিমধ্যে জানি ইরান তাদের আঞ্চলিক মিত্র যারা আছে তাদের সবাইকেই তারা সক্রিয় করছে। এখন তাদেরকে আরো ইকুইপ করতে পারে মডার্ন আর্সেনাল দিয়ে, কিন্তু সেখানে যে ভালো বিশাল কোন রেজাল্ট বেরিয়ে আসবে আমি এটা দেখি না। লাস্ট একটা বিষয় আছে, পারমাণবিক অস্ত্রের দিকে ধাবমান। আপনাদেরকে আমি একটা কথা বলি, এখানে আমাদের সবচেয়ে বড় দুর্বলতা। ইরাকের সাদ্দাম হোসেনের কথা আপনাদের মনে আছে? তাদের নিউক্লিয়ার কোন প্রোগ্রাম বেসিক পর্যায়ে ছিল, আলাপ আলোচনা শুধু করেছে, তার ধারে কাছেও তারা যায় না। ইউরেনিয়াম ডেভেলপমেন্টের জন্য তারা খুব একটা কাজও একত্র করতে পারে না। কিন্তু বলদা সাদ্দাম তাদের লোকজনদের দিয়া বিশ্বে প্রকাশ করা শুরু করছে, ও আমাদের অলরেডি নিউক্লিয়ার ওয়েপন আছে। এই কথাগুলো তাদেরকে বলাইয়া কি করছে আপনারা কি জানেন? ডিক চেনি এবং জর্জ বুশ এবং ডোনাল্ড রামসফিল্ডের মতো লোকজনরা আমেরিকান মিডিয়ায় খাওয়াইছে যে ইরাকের অলরেডি নিউক্লিয়ার ওয়েপন আছে, ওয়েপন্স অফ ম্যাস ডিস্ট্রাকশন ইরাকের আছে। এই প্রেটেন্সের উপরে আমেরিকা ইরাকের উপরে যে অ্যাটাক করেছে, এই অ্যাটাকটা সুযোগ করে দিয়েছে। আপনারা যদি মনে করে রাখেন, সাদ্দাম হোসেনের এর চেয়ে বলদা কাজ আর হতে পারে না। সাদ্দাম হোসেনের বাথ পার্টির বিভিন্ন নেতারা, বিভিন্ন মন্ত্রীরা পৃথিবীর বিভিন্ন জায়গায় গিয়ে প্রচার করছে আমাদের নিউক্লিয়ার ওয়েপন আছে, আমরা নিউক্লিয়ার ওয়েপন দিয়ে তোমাদেরকে আমরা উড়ায় দেব, কিন্তু বাস্তব অর্থে কাউকে উড়ানোর ক্ষমতাই তাদের ছিল না। আপনাদের এই বিষয়টাকে মনে রাখতে হবে। গত 15-20 বছর যাবত, 25 বছর যাবত আমরা শুধু শুনছি
যে ইরানের নিউক্লিয়ার ওয়েপন টেস্ট তারা আজকে করবে, কালকে করবে, পরশু করবে। আমরা এ ধরনের কাজ, এ ধরনের কথাবার্তা আমরা প্রায় শুনি, এবং এই কথাগুলোকে ছড়াচ্ছে স্পেশালি রেজা শাহ পাহলভির যেই বেঈমান সন্তান, ইরানের বেঈমান, ইরানের নাফরমান ফাসেক রেজা শাহ পাহলভির ছেলে বিভিন্ন জায়গায় ছড়ায়া বেড়াইতেছে ইরানের পারমাণবিক অস্ত্র আছে, এবং ইরানেরও কিছু ব্যর্থতা আছে। কি ব্যর্থতা? তারা এত স্লো মোশনে পারমাণবিক অস্ত্রের উপরে কাজ করেছে, তারা 22 বছর, 23 বছর, 30 বছর লাগাই দিছে একটা নিউক্লিয়ার ওয়েপন ডেভেলপ করার জন্য। আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি, আব্দুল কাদির খান যখন পাকিস্তানের নিউক্লিয়ার ওয়েপনের উপরে কাজ করেছে, উনি বলেছে যে আমরা এত লং টার্ম গোলে যাইতে পারবো না, যে যুগের পর যুগ আমরা এগুলো নিয়ে বসে থাকবো। ঠিক আছে, আমরা যুগের পর যুগ এটার উপরে বসে বসে আমরা নিউক্লিয়ার ওয়েপন তৈরি করব, এটা হবে না। একিউ খান বলছিল আমরা যদি নিউক্লিয়ার আর্মস বিল্ড আপ করতে চাই, তাহলে রাইট ওয়েতে যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে এটা করতে হবে। একিউ খান, ভারত যেই মুহূর্তে নিউক্লিয়ার টেস্ট করেছে তার 1 মাসের মধ্যে পাকিস্তান এটা টেস্ট করে ফেলেছে। ইরান এটা জানে যে ইসরায়েলের নিউক্লিয়ার ওয়েপন আছে। এখন তারা চিন্তা করছে যে তারা নিউক্লিয়ার ওয়েপন তারা ব্যবহার করবে। কি জন্য তারা চিন্তা করেছে? উই আর সারাউন্ডেড বাই সুন্নি মুসলিম কান্ট্রিজ এন্ড উই আর ক্লোজ টু ইসরায়েল। তো তাদের যদি নিউক্লিয়ার ওয়েপন তৈরি করা দরকার হয় 1979 সাল থেকে 2025 পর্যন্ত এনাফ সময় তারা পেয়েছে নিউক্লিয়ার আর্মস তৈরি করার জন্য, কিন্তু একের পর এক তাদের এই নিউক্লিয়ার ওয়েপনে বাধার সৃষ্টি করেছে বেঈমান ভারতীয়রা, বেঈমান ড্রজ মুসলমানরা, বেঈমান আহমেদি মুসলমানরা আর বেঈমান ভারতীয়রা। কারণ তারা অবিশ্বাসীদেরকে বিশ্বাস কইরা তাদের ঘরে হাত পা পুছায়া রাখছে, যা ইরানের কোনো কাজে লাগে নাই। এখন আপনারা বলবেন জেকব ভাই আপনি ইরানের বিরোধিতা করছেন। ভাই এখানে বিরোধিতা বা না বিরোধিতার জন্য আমি কথা বলছি না। আমি ইসরায়েল ইরান যুদ্ধে বর্তমান যে অবস্থা, জাস্ট এই অবস্থাটা আপনাদেরকে আমি ব্যাখ্যা করছি। আমি কোনো পক্ষ নিচ্ছি না। বিং এ মুসলমান, একজন মুসলমান আক্রান্ত হলে তাদের জন্য আমি সমবেথী, তাদের জন্য দোয়া করি। কিন্তু বর্তমানে ইরানের যে অবস্থা, এই অবস্থার প্রেক্ষিতে তাদেরকে যে সিদ্ধান্তগুলো নেওয়া দরকার, তারা যে খুব উইনিং সিচুয়েশনে আছে এটা না। কিন্তু আরেকটা কথা আমি বলতে পারি, আলাপ আলোচনা এবং সার্বিকভাবে আমি যদি বিবেচনা করি তাহলে একটা দিক বিবেচনা করতে পারি। ইরান এই মুহূর্তে একটা কাজ করতে পারে, যেভাবে তারা ইসরায়েলের উপরে অ্যাটাক করছে, এই অ্যাটাকের মাত্রা যদি আরো দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ বাড়িয়ে দেয়, তাহলে একটা কাজ হতে পারে। ইরান থেকে যেভাবে ইহুদিরা পালানো শুরু করেছে, এই পালানোটা তারা যারা পালাতে শুরু করেছে তারা যেন ব্যাক করে আর ঘরে যাইতে না পারে, এই ব্যবস্থাটা করা যাইতে পারে। এক্ষেত্রে কি ইরানের একটা অ্যাডভান্টেজ থাকবে? আমি মনে করি তাই। ইরান আরো একটা কাজ করতে পারে, ইসরায়েল থেকে যারা পালাচ্ছে, ইরানে অলরেডি ইহুদিরা আছে, ইরানে অলরেডি ইহুদিরা রয়েছে। ইরান ডিপ্লোম্যাটিক্যালি একটা কাজ করতে পারে। আমি ইরানকে মনে করাইয়া দেই, জার্মানির হিটলার যখন ইহুদিদের উপর আক্রমণ করেছে, আমেরিকা নির্বিঘ্নে ওই ইহুদিদের আশ্রয় দিয়েছে, রাশিয়া ওই ইহুদিদের আশ্রয় দিয়েছে। ইরানের মতো দেশ, লিবিয়ার মতো দেশ, ইরাকের মতো দেশ, তারা আমেরিকার যে থিওরি ধরেছিল, এই থিওরিটাকে তারা টেকনিক্যালি তাদের অ্যাডভান্টেজ হিসাবে ব্যবহার করতে পারে। দর্শকবৃন্দ, এই বিষয়ের উপরে আমি আর কোনো কথা বলতে চাই না।